এনসিপিকে বাড়তি সুবিধা দিচ্ছে সরকার, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিভিন্ন দলের অভিযোগ, ব্যর্থতার সমালোচনা। স্বাস্থ্য উপদেষ্টার নিয়োগ ডক্টর ইউনূসের স্বজনপ্রীতি, পদত্যাগ চান হাসনাত, সরকার চাইলেই পদ ছাড়বেন শিক্ষা উপদেষ্টা। মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩২ জন, ৬ মরদেহের ডিএনএ সংগ্রহ, এখনও কাটেনি শিক্ষার্থীদের আতঙ্ক। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত খবরে। দেশের সাম্প্রতিক সংকটময় পরিস্থিতি নিয়ে ১৩টি রাজনৈতিক দল ও জোট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে নেতারা অভিযোগ করেন বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে সরকার। বলেন এ ধরনের আচরণ সরকার ও আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। আইন শৃঙ্খলার উন্নতিতে সরকারকে আরও উদ্যোগী ভূমিকা রাখার কথাও বলেন নেতারা। দেশের চলমান সংকটময় পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছে ১২টি রাজনৈতিক দল ও জোটের নেতারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে অংশ নেয় গণসংহতি আন্দোলন, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এলডিপি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি, ১২ দলীয় জোট, বাসদ, সিপিবি সহ আরও কয়েকটি দল। বৈঠক শেষে নেতারা জানান দেশের সার্বিক পরিস্থিতির উন্নতিতে সরকারকে আরও উদ্যোগী ভূমিকা রাখতে হবে। সর্বদলীয়ভাবে বৈঠক করে আপনি রাজনৈতিক সিদ্ধান্ত নেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিল সে সমস্ত রাজনৈতিক দলের সাথে আপনি মাঝে মাঝে বসেন, সময় সময় বসেন, মত বিনিময় করেন। একটা হচ্ছে পতিত স্বৈরাচার, তারা যদি আসতে চায় সবাই মিলে মোকাবেলা করতে হবে, কিন্তু দেশের মধ্যে অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা অপশক্তি আছে, তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। যদি আপনি আমাদের সংস্কারও ভালো মতো করতে না পারেন, যদি নির্বাচনও আপনাকে দিয়ে একটা ভালো নির্বাচন না হয়, তাহলে অনুরোধ করব আপনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে আসেন। জনগণ এবং রাজনৈতিক দলের আস্থা ফিরিয়ে আনতে সরকারকে ৫ আগস্টের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান নেতারা। বলেন বিশেষ কোনো দলের প্রতি পক্ষপাত সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট করবে। নির্বাচনের পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, রাজনৈতিক দলগুলোর প্রতি যথাসম্ভব ন্যায্য আচরণ করতে হবে এবং সেই ন্যায্য আচরণের মধ্য দিয়ে সরকার যাতে কোনো পক্ষ নয় এইটা দৃশ্যমান হয়, সেই জায়গাটা পরিষ্কার করা দরকার। এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। তো এই রকমের একটা অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায়, তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে, যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। শুধু সংকটে নয়, প্রতি মাসেই সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। মাসে যেন সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে একটা ডায়ালগের মধ্যে দিয়ে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্য উপদেষ্টার নিয়োগকে ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বেতন ভাতা ফেরত দিয়ে দ্রুত তাকে পদত্যাগের দাবি জানান তিনি। চাঁদপুরে জুলাই পদযাত্রা কর্মসূচি উপলক্ষে পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। পদযাত্রার ২৩তম দিনে বুধবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এনসিপির নেতারা, সেই সাথে তাদের খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি। এই গণহত্যার তাদের দৃশ্যমান বিচার, রায় এবং কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিচার বিভাগের সংশ্লিষ্ট যারা রয়েছে, আসিফ নজরুল স্যার থেকে শুরু করে আমাদের বিচার বিভাগীয় যারা রয়েছে, তারা যেন অন্য কোনো কিছু চিন্তা না করে। পরে সার্কিট হাউস থেকে বাস স্ট্যান্ড অভিমুখে পদযাত্রা করে এনসিপি। সেখানে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দেন দেশে সন্ত্রাস, চাঁদাবাজের কোনো ঠাঁই হবে না। চাঁদপুরের মধ্যে কোনো আমরা সন্ত্রাসকে প্রশ্রয় দিব না।
চাঁদপুরের মধ্যে আমরা কোনো বালু দখলদারিত্বদেরকে প্রশ্রয় দিব না। পরে রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতদের স্মরণে শোক র্যালি বের করা হয়। শেখ হাসিনার আমলে বিমান খাতে অনিয়ম দুর্নীতি তদন্তের জোর দাবি জানান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সেই সাথে স্বাস্থ্য উপদেষ্টাকে ব্যর্থতার দায়ে সরে যেতে বলেন। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো প্রয়োজন নাই। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। চাঁদপুরের পর এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি কুমিল্লায়। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিজে থেকে পদত্যাগের ইচ্ছা নেই, তবে নিয়োগকর্তা বললে চলে যাবেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। বলেন, লোকালয়ে বিমান প্রশিক্ষণের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা। এদিকে এইচএসসির স্থগিত 22 জুলাইয়ের পরীক্ষা 17 আগস্ট এবং 24 জুলাইয়ের পরীক্ষা 19 আগস্ট অনুষ্ঠিত হবে। সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে অপেশাদারিত্বের অভিযোগে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের পদত্যাগ দাবি করেন তারা। বুধবার দুপুরে সচিবালয়ে এ নিয়ে কথা বলেন শিক্ষা উপদেষ্টা। জানান, নিজে থেকে পদত্যাগের ইচ্ছে নেই, তবে নিয়োগকর্তা বললে চলে যাবেন। নিজের কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে মনে করেন না দাবি করেন উপদেষ্টা। আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি ঠিক আমার মনে হয় না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের 6 দফা দাবি যৌক্তিক, সেগুলো মেনে নেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের তালিকা দেওয়ার জন্য মাইলস্টোন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মঙ্গলবার বিকালে সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে 1200 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন। একই সাথে আগামী 28 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে বিভিন্ন কলেজের অজ্ঞাত পরিচয় শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, 22 জুলাই ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অন্তত 1200 শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারী এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত সহ নানা দাবিতে মার্চ থ্রু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি পালন করে। এক পর্যায়ে তারা সচিবালয়ের সামনে অবস্থান নেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া দুর্ঘটনাকে কেন্দ্র করে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। নির্বাচন কমিশন গঠনের জন্য 5 সদস্যের সিলেকশন কমিটি করার বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। একে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে দাবি করেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। এদিকে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকের ওপর হামলার প্রতিবাদ জানায় সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে ঐকমত্য কমিশন। বুধবার ছিল দ্বিতীয় পর্যায়ের 18তম দিনের বৈঠক। আলোচনার এজেন্ডায় ছিল নির্বাচন কমিশন গঠন। বৈঠকের শুরুতে মাইলস্টোনের শিক্ষার্থী ও অভিভাবকের ওপর হামলার নিন্দা জানায় 3টি রাজনৈতিক দল। 10 মিনিটের প্রতীকী ওয়াকআউট করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। ধৈর্য ধরে মোকাবেলা না করে তারা যে ধরনের ঘটনা ঘটলো, শতাধিক নাকি আহত হসপিটালে আছে। বাংলাদেশ জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, তারা আমরা এখানে ওয়াকআউট করি 10 মিনিট 15 মিনিটের জন্য, তারপরে আবার ফিরে আসি। বৈঠকে নির্বাচন কমিশন গঠন নিয়ে একটি সিদ্ধান্তে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে বিএনপি বলছে, নির্বাচন কমিশন স্বাধীন হলেও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই জায়গায় আমরা একমত, কিন্তু অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে
সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি। ইন এ ভেরি হেলদি, কমপ্লিমেন্টারি, হ্যাপি, এনথুসিস্টিক, ব্রাদারলি একটা এনভায়রনমেন্টে আজকে আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সংবিধানের অন্তর্ভুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ হচ্ছে এবং ঐকমত্য পোষণ করছি। নিয়োগ কমিটির যে কথা জাতীয় ঐকমত্য কমিশনের তরফ থেকে প্রস্তাব করা হয়েছে, আমরা জোর দাবি জানাচ্ছি নির্বাচন কমিশন সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও যেন নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হয়। ইসি নিয়ে একমত হওয়ায় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানায় ঐকমত্য কমিশন। আমি রাজনৈতিক দলগুলোকে কমিশনের পক্ষ থেকে, যে সমস্ত রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে তাদের অবস্থানের বিভিন্ন রকম কথা বলা সত্ত্বেও জাতীয় ঐকমত্যের স্বার্থে তারা তাদের অবস্থান ছাড় দিয়ে যে জায়গায় এসছেন, তার জন্য তারা প্রত্যেকটি রাজনৈতিক দল আন্তরিক ধন্যবাদ প্রাপ্য। তবে গণ অধিকার পরিষদের অভিযোগ, দুটি রাজনৈতিক দলের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকছে ঐকমত্য কমিশন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পতিত স্বৈরাচারের দোসররা বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই চক্রান্ত সফল হবে না। নির্বাচন প্রক্রিয়া দ্রুত করতে বিএনপি তাগিদ দিয়েছে বলেও জানান তিনি। বুধবার গুলশানে এসব কথা বলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সাথে মঙ্গলবার বৈঠক করে বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, দেশে যখনই সংকট তৈরি হয় তখনই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার। সেই ধারাবাহিকতায় গতকালকের বৈঠকে যোগ দেয় বিএনপি। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা। অন্তর্বর্তী সরকারের দেশ চালানোর অভিজ্ঞতা না থাকায় রাজনৈতিক দলগুলোর সাথে আরও বেশি আলোচনার তাগিদ দেন মির্জা ফখরুল। এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে, অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি, যে তাদের ইগো কাজ করে। তারা রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা সরকারে ছিল অতীতে, যেমন আমরা, আমাদের সঙ্গে পরামর্শ করা, কথা বলা, মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা, এই বিষয়টায় তারা একটু পিছিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। গোপালগঞ্জের পর মঙ্গলবার সচিবালয়ের ঘটনার পেছনে পতিত স্বৈরাচারের দোসররা জড়িত বলে দাবি মির্জা ফখরুলের। সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। তো এটা কখনোই পারবে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে। রাজনীতিতে ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য বলেও জানান মির্জা ফখরুল। গণতন্ত্র মানেই তো হচ্ছে শত ফুল ফুটতে দিতে হবে আপনাকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছরের প্রথম দিকেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনে দেরি হলে জটিলতা তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকালে সিলেটের বিয়ানীবাজারে দলটির জনশক্তি ও সুধী সমাবেশে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, কালো টাকা ও পেশি শক্তির প্রভাব মুক্ত হতে হবে নির্বাচন। অতীতের মতো নির্বাচন মেনে নেওয়া হবে না। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির সমালোচনা করে জামায়াতের আমির আরও বলেন, চারিত্রিক সম্পদের অভাবে দেশকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হয়নি। এ কারণেই প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি দেশ। আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে। নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে, এগুলো আমাদের আছে। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে দগ্ধ ৮ জনের জীবন সংকটে, তারা আইসিইউতে চিকিৎসাধীন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক বুধবার বিকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এছাড়া আরও ১৩ জন গুরুতর দগ্ধ রয়েছেন, বাকি ২৩ জন গুরুতর নন। তাদের চিকিৎসায় বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। এদিকে তৃতীয় দিনে কারো মৃত্যু হয়নি। দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা
32। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে দগ্ধ ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ওই ঘটনায় গুরুতর আহতদেরই এই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার দুপুর পর্যন্ত আইসিইউতে ৮ জনকে চিকিৎসা দেওয়ার কথা জানান ইনস্টিটিউটের পরিচালক। তবে এদের জীবন সংকটে আরও ১৩ জন আছেন যাদের শরীরের ৪০ থেকে ৫০% পুড়ে গেছে। এছাড়া ২৩ জনের অবস্থা কিছুটা উন্নতির দিকে। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট ৪৪ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের সেবা কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি পরামর্শ দিচ্ছেন। পরিচালক জানান, বিদেশি ডাক্তাররা প্রয়োজনে সরাসরি চিকিৎসা কার্যক্রমেও অংশ নিতে পারেন। এছাড়া সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ বিভিন্ন দেশ। অনেক জায়গা থেকে, ইন্ডিয়ান, আমেরিকা, চায়না, বিভিন্ন জায়গা থেকে আমাদের বাংলাদেশেরই অনেক বিশেষজ্ঞ আছে। তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে চাচ্ছেন এবং যে কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যে কোনো সহায়তাকে আমরা একটা গুড জেস্টার হিসেবে ধরি এবং আমরা সবাইকেই সম্মান করি। সোমবার স্কুল ছুটির কিছুক্ষণ আগে মাইলস্টোনের ক্যাম্পাসে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ যুদ্ধবিমান। এতে আহতদের বার্ন ইনস্টিটিউট, সিএমএইচ এবং উত্তরার কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যুতে শোকে স্তব্ধ তার পরিবার। ছেলের স্মৃতিচিহ্ন ছুঁয়ে কাঁদছেন বাবা, মা সহ পরিবারের সদস্যরা। তৌকিরকে শহীদ ঘোষণা এবং বিমান বাহিনীর কোনো স্থাপনা তার নামে নামকরণের দাবি পরিবারের। সন্তানের সমাধির পাশে বসে ডুকরে কাঁদছেন বাবা তহুরুল ইসলাম। প্রথমবার তৌকিরের একা যুদ্ধবিমান চালানোর খবরে উচ্ছ্বসিত ছিল পুরো পরিবার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় সে আনন্দ পরিণত হয়েছে চরম বিষাদে। প্রতিবেশীরা জানান, তৌকির ছিলেন মিশুক, ভদ্র ও মেধাবী। তার এই অকাল মৃত্যু মেনে নেয়ার মতো নয়। দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তাদের। কেন পাইলট এই দেশে করতে পারি না? আমাদের সন্তান হারার বেদনা একটা মা ছাড়া কেউ বুঝবে? মা বাবা সে সারা জীবন সন্তানের জন্য কাজ করে, বাড়িতে একটা বয়স্ক লোক যেত, তাড়াতাড়ি উঠে বসতে দিত, মানে খুবই অমায়িক। এই বছরই তৌকিরের পদোন্নতি হওয়ার কথা ছিল। এই নিয়ে বাবা মায়ের সাথে আলোচনাও হয়েছিল। তবে সফলতা আসার আগেই চিরবিদায় নিলেন তৌকির। তাকে স্মরণীয় করে রাখতে বিমান বাহিনীর সহযোগিতা চান তৌকিরের বাবা। বিমান বাহিনী বাংলাদেশের তরফ থেকে শহীদ খেতাব দিয়ে তার নামে যে কোনো একটা গেট বা কোনো বেজ এরকম তার স্মৃতি হিসাবে লেখনীতে থাক ইতিহাসের পাতায়, বিমান বাহিনীর পাতায়। ছেলেসহ উত্তরার বিমান দুর্ঘটনায় নিহত সবার জন্যই দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তৌকিরের পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৬৯ জন মারা গেলেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮,৩৪৫ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ৩১৯ জন রোগী ভর্তি আছেন, যার মধ্যে ১৭০ জন ঢাকার বাইরের। এখন পর্যন্ত বরিশাল জেলায় সর্বোচ্চ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। আইসিসি টি-20 বোলার র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ ফিরলেন পেসার মুস্তাফিজ। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুটি টি-20তে দারুণ পারফরমেন্স তার। 17 ধাপ এগিয়ে যৌথভাবে 9-এ উঠেছেন মুস্তাফিজ। তার সঙ্গে আছেন ভারতের পেসার আর্শদীপ সিং। দুজনের রেটিং পয়েন্ট 653। প্রায় 4 বছর পর সেরা 10-এ ফিরেছেন মুস্তাফিজ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20তে 6 রানে 2 উইকেট শিকার মুস্তাফিজের। দ্বিতীয় ম্যাচে 15 রানে নেন 1 উইকেট। 9 ধাপ এগিয়ে 16 নম্বরে ওঠেন স্পিনার মাহেদি।
পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচে 3 উইকেট শিকার তাঁর। তানজিম সাকিব 9 ধাপ এগিয়ে উঠেছেন 38 নম্বরে। 13 ধাপ এগিয়ে শরীফুল এখন 34তম স্থানে। ব্যাটার তালিকায় 18 ধাপ উন্নতির পর 37 নম্বরে ওপেনার তানজিম। জাকের আলী এগিয়েছেন 17 ধাপ, 2 ধাপ তাওহিদ হৃদয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্ত অর্থনীতির কথা ভাবছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অর্থনীতিতে কোনো দখলদারিত্ব চলবে না। দুপুরে ময়মনসিংহে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, অর্থনীতি মুক্ত রাখতে হবে যেন সব মানুষ সুযোগ নিতে পারে। ভবিষ্যতে তারেক রহমানের ভিশন ক্রিয়েটিভ ইকোনমি। বিএনপির এই নেতা আরও বলেন, শুধু রাজনৈতিক গণতন্ত্রায়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না, অর্থনীতিতেও গণতন্ত্র আনতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দিতে নীতিমালা করার তাগিদ দেন আমির খসরু। গত অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 67.85%। এডিপি বাস্তবায়নের এই হার স্মরণকালের সর্বনিম্ন। এর আগের অর্থবছরে এডিপি বাস্তবায়ন হার ছিল 80.63%। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে, যেখানে দেখা যায় গত অর্থবছর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে 1,53,450 কোটি টাকা। কিন্তু বিদায়ী অর্থবছরে সংস্থার নিজস্ব তহবিলের অর্থায়ন সহ সংশোধিত এডিপিতে বরাদ্দ ছিল 2,26,164 কোটি টাকা। গত 5 বছরের মধ্যে 2021-22 অর্থবছর সর্বোচ্চ প্রায় 93% এডিপি বাস্তবায়ন হয়। অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেয়া, অপচয় রোধ সহ নানা কারণে বিদায়ী অর্থবছর এডিপি বাস্তবায়ন কমেছে বলে মনে করেন বিশ্লেষকরা। 2 বাসের রেষারেষিতে প্রাণ গেল রেলওয়ে কর্মকর্তা আতিকুর রহমান রিপনের। বুধবার সকালে মুগদায় বাসে ওঠার সময় তুরাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় মৃত্যু হয় তার। এ ঘটনায় হেলপার আটক হলেও চালক পলাতক। এ ঘটনায় মুগদা থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহত আতিকুরের পরিবার। রেলওয়ে কর্মকর্তা আতিকুর রহমান রিপন থাকতেন রাজধানীর মুগদা এলাকায়। প্রতিদিনের মতো বুধবার সকালে অফিস যাওয়ার জন্য বাসে উঠছিলেন। এমন সময় শুরু হয় 2টি বাসের রেষারেষি। তুরাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। গাড়িতে উঠতেছিল, হঠাৎ করে অপর সাইড থেকে আরেকটা গাড়ি এসে ওকে ঘষা মারার ফলে ওর এই জায়গাটা ডেবে যায়। এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে বিচার নিয়েও সংশয় জানান আতিকুরের স্বজনরা। বিচার হয় কি না এই দেশে আসলে জানা নেই, কারণ সড়ক আইন নাই। তাদেরকে লাইসেন্স দিতেছে ওরা মানে অশিক্ষিত, টাকার বিনিময়ে লাইসেন্স পাচ্ছে, কোনো ট্রেনিং নেই কিভাবে বাসটা চালাতে হবে, গাড়িতে মানুষ আছে বা কি না, আসলে এটা দেখার মতন কেউ নাই। এ ঘটনায় তৎক্ষণাৎ মুগদা থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। ঘটনাস্থলে তুরাগ বাসের হেলপার আটক হলেও চালক পলাতক। ঘটনাস্থল থেকেই বাসের হেলপারকে গ্রেফতার করা হয়েছে এবং বাসের যে চালক সে পলাতক হয়েছে। ইতিমধ্যে বাসটি জব্দ করা হয়েছে এবং উক্ত ঘটনা সম্পর্কে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে মুগদা থানায়। আমরা চেষ্টা করছি যে পলাতক বাস ড্রাইভার তাকে আটক করার জন্য। সড়কে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না চালকদের দৌরাত্ম্য। অনেক ক্ষেত্রেই তাৎক্ষণিক গ্রেপ্তার হলেও শেষ পর্যন্ত আইনের ফাঁক গলে পার পেয়ে যান তারা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর আমন্ত্রণ রইল আমাদের পরের সবগুলো আয়োজনে।